এই পৃথিবীর 2/3 জলভাগের খুব সামান্য অংশই মানুষের চেনা জানা গণ্ডির মধ্যে। বাকি রহস্য ভাণ্ডার লুকিয়ে রয়েছে এই বিপুল জলভাগের কোনো অতল অজানা গভীরে। সে রহস্য কোটি কোটি বছর আগের। আদিম পৃথিবীর জীবাশ্ম হয়ে যাওয়া সেই সব রহস্য কি কোনো দিনও সভ্য মানুষের গোচরে আসবে, নাকি মানুষের অবচেতনে থেকে যাবে শুধুমাত্র কিছু আবছা প্রতিচ্ছবি হয়ে? শুনতে থাকো প্রবাদ প্রতিম লেখক H.P. লাভক্রাফটের লেখা ড্যাগন গল্পের অবলম্বনে মৃত উপত্যকার বিভীষিকা। অনুবাদে আমি রণদীপ এবং অর্পণ, গল্প পাঠে আমি রণদীপ, মরিসের চরিত্রে অর্পণ, ডিরেকশন এবং সাউন্ড এডিটিংয়ে রণদীপ এবং অনুভব, পোস্টার ডিজাইনিং অভিব্রত। শুরু হচ্ছে আজকের গল্প, মৃত উপত্যকার বিভীষিকা। আমার এই চিলেকোঠার স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘর থেকে বাইরের যুদ্ধে হিংসায় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দারিদ্র্যে জর্জরিত পৃথিবীটা দেখতে দেখতে মাঝে মাঝে ইচ্ছে করে মাথার উপরের ওই জানলার কাছে গিয়ে দাঁড়াই। তারপর 2 হাত বাড়িয়ে এই মূল্যহীন শরীরী কাঠামোটা শূন্যে ভাসিয়ে দিই। মাটি স্পর্শ করা মাত্র চুরমার হয়ে যাক আমার এই খুলিটা। রক্ত মাংসের একজন মানুষ থেকে আমি পরিণত হই একটা দলা পাকানো অসাড় মাংসপিণ্ডে। মাথাটা ঝিমঝিম করছে, বারবার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আমি আমার শতছিন্ন কোটের পকেটে হাত ঢোকাই, কিন্তু বৃথা চেষ্টা। পয়সা কড়ি যা ছিল সবই মরফিনের পেছনে খরচা হয়ে গেছে। হ্যাঁ, মরফিন, ওটাই তো আমার জীবন সুধা, আমার মন খারাপের ওষুধ, আমার একমাত্র প্রিয়তমা। বছর 3 আগের সেই বিভীষিকাময় দিনগুলোর আতঙ্ক যখন আমায় রাতের অন্ধকারে হিংস্র সাপদের মতো তাড়া করে বেড়ায়, যখন আসন্ন মৃত্যুর শীতল স্পর্শ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে, তখন ওটাই তো আমাকে বাঁচিয়ে রাখে। আমার সব কষ্ট, সব যন্ত্রণাকে নিমেষে অদৃশ্য করে দেয়। একটা অদ্ভুত সুন্দর ভালো লাগার অনুভূতি রয়ে শোয়ে গ্রাস করে আমায়। মাথাটা হঠাৎ হালকা লাগে, চোখের সামনের রংহীন বিবর্ণ ক্যানভাস মুহূর্তে রঙিন হয়ে ওঠে। আমার মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। তারপর আস্তে আস্তে সমস্ত আতঙ্ক, সমস্ত যন্ত্রণাকে পেছনে ফেলে শান্তির ঘুমের অতলে তলিয়ে যাই আমি। সত্যি বলতে জীবনে উপভোগ করার মতো আর কিছুই নেই আমার। প্রিয় বন্ধু মরিসকে হারিয়েছি আগেই। যাকে আর কিছু করার নেই। মৃত্যু আজকাল বারবার প্রেয়সীর বেশে আমার সম্মুখে এসে দাঁড়ায়, হাতছানি দিয়ে কাছে ডাকে। আমি বুঝতে পারছি আমার মস্তিষ্ক কখনো কখনো জবাব দিয়ে দিচ্ছে। ছোট্ট ছোট্ট সামান্য ঘটনাও ভুলে যাচ্ছি আমি। তাই স্মৃতিভ্রষ্ট উন্মাদ হয়ে মারা যাওয়ার আগে সেই বিভীষিকাময় সময়ের কথা আজ লিখে যাচ্ছি।
তখন প্রথম বিশ্বযুদ্ধ সবে পৃথিবীর দরজায় কড়া নাড়ছে। চারিদিকে থমথমে পরিবেশ, সর্বগ্রাসী ঝড়ের আগে জমা হওয়া একরাশ নিস্তব্ধতা। ব্যবসা বাণিজ্য শুরু করেছি তখন বছর 3 হয়েছে। আমার সব কাজে আমি মরিসকে শুরু থেকেই পেয়েছি। এই কদিনেই শহরে আমার যে সামান্য নামডাক হয়েছে, তার জন্য মরিসের অবদান বেশি বই কম না। ভাগ্যের ফেরে একবার একটা বড় কাজের সুযোগ এলো আমার হাতে। সস্তায় উৎকৃষ্ট দস্তার আকরিকের খোঁজ পেয়েছি, কিন্তু তার জন্য পাড়ি দিতে হবে সুবিশাল প্রশান্ত মহাসাগর। আমি কাজটা নেব ঠিক করলাম এবং তার সাথে এও মনস্থির করলাম যে মরিসকেও আমার সাথে নেব। সেই মতো শরতের এক মনোরম সকালে একটা মালবাহী জাহাজে আমরা পাড়ি দিলাম সুবিশাল প্রশান্ত মহাসাগরে। আমাদের জাহাজে ক্যাপ্টেন, খালাসি আর আমাদের নিয়ে প্রায় 15 লোক। যেদিকে দুচোখ যায় দিগন্ত বিস্তৃত সর্বগ্রাসী জলরাশি। সে জলরাশি কখনো আকাশের বুকে ভেসে চলা নরম মেঘের মতো গভীর কিন্তু শান্ত, আবার কখনো তরতাজা যুবকের মতো উদ্দাম লাগামহীন। রাত্রি নেমেছে। নিজের কামরায় বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। চোখে ঘুমের আবিল্লি নেমে আসছে ধীরে ধীরে। জাহাজের এক টানা দুলুনিতে প্রথম প্রথম ঘুম আসতে চাইতো না। কানে আসতো সমুদ্রের বুক চিরে এই বিশাল জাহাজের এগিয়ে যাওয়ার এক টানা মৃদু আওয়াজ, জলের ছলাৎছল শব্দ। কিন্তু এখন এসব সবই গা শোয়া হয়ে গেছে। এই আওয়াজ এখন আমায় ঘুম পাড়ানি গানের মতো ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে যেতে সাহায্য করে। হালকা একটা দোলনিতে শরীর বলগাহীন হয়ে যায়। তারপর নিদ্রাদেবী দুহাতে কাছে টেনে নেন। কিন্তু হঠাৎ একটা প্রবল ঝাঁকুনিতে ঘুম উড়ে গেল। একটা তীব্র কান ফাটানো শব্দে মনে হলো যেন কানে তালা ধরে গেল। সঙ্গে সঙ্গে কানে এলো একাধিক অসহায় মানুষের আর্তচিৎকার। আমি আমার কামরার দরজাটা খুলে উদ্ভ্রান্তের মতো ছুটে গেলাম সিঁড়ির দিকে। দেখলাম পাশের কামরা থেকে মরিসও বেরিয়ে এসেছে। চোখাচোখি হতে চোখের ইশারায় সে জিজ্ঞেস করল যে কি হচ্ছে। আমি ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালাম। তারপর দ্রুত পায়ে উঠে আসলাম উপরের ডেকে। সেখানে তখন জাহাজি খালাসিরা প্রাণ ভয়ে চিৎকার করতে করতে ডেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করছে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে বন্দুক আর কামানের গোলার আওয়াজ, তরোয়ালের টঙ্কা। আমার চোখে পড়ল যে আমাদের জাহাজ থেকে কিছুটা দূরেই ভাসমান এক সাক্ষাৎ বিভীষিকার দিকে। আর মুহূর্তেই একটা ঠান্ডা আতঙ্কে স্রোত নেমে গেল আমার শির দাঁড়াবে। মনে হলো সারা শরীর ভারী হয়ে আসছে। সেই বিশাল জাহাজের মাস্তুলের চূড়ায় সমুদ্রের দামাল হাওয়ায় উঠছে একটা কালো পতাকা, আর সেই পতাকার মাঝে একটা সাদা করটির চিহ্ন। গভীর রাতের এক ফালি চাঁদের আলোয় এত দূর থেকেও যেন জ্বলজ্বল করছে। জলদস্যু। ভয়ঙ্কর জলদস্যুদের পাল্লায় পড়েছি আমরা। জাহাজের সমস্ত মাল হস্তগত করে তারা আমাদের নৌবন্দি করল।
তারপর একে একে দিন যাচ্ছে। তারা আমাদের দিয়ে ভাই ফরমাস খাটায়। যে অস্বীকার করে তার ভাগ্যে জোটে চাবুক নয়তো বুলেট। জাহাজের বেসমেন্টে অপরিষ্কার স্যাঁতস্যাঁতে জায়গায় কোনো রকমে শুয়ে থাকি। সারা রাত ভ্যাপসা দুর্গন্ধে ঘুম আসতে চায় না। অবশেষে পঞ্চম দিনের মাথায় কোনো মতে জাহাজের ডেক পরিষ্কার করার অছিলায় সকলের চোখ এড়িয়ে একটা লাইফবোটের দড়ি নোঙরের মোটা শিকল থেকে খুলে নিয়ে আমি আর মরিস জাহাজ থেকে পালালাম। জাহাজ ছেড়ে আমরা তখন বহু দূরে, অনন্ত সমুদ্রে মোচার খোলার মতো ভেসে চলেছি। দূর দূরান্ত অবধি কোনো ডাঙার বা জাহাজের দেখা নেই। যদিও পরিমাণ মতো খাবার আর জল নিয়েই পালিয়েছিলাম, কিন্তু দিন দুয়েক এভাবে কাটতে না কাটতে দিনে সূর্যদেবের প্রখর তাপ আর রাতে হাড় হিম করা ঠান্ডায় আমাদের দুজনের শরীরই আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করলো। মরিস বলল, কি বুঝছো বন্ধু, কোথায় চলেছি আমরা? আমি বললাম, হ্যাঁ জানি না, আমিও তোমার মতোই অন্ধকারে। তবে সূর্য আর তারাদের অবস্থান দেখে যা মনে হচ্ছে আমরা নিরক্ষরেখা থেকে বোধহয় বেশ কিছুটা দক্ষিণে চলে এসেছি। দূরের ওই সুবিস্তৃত নীল নির্জনের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে আমি উদাস গলায় বলে উঠলাম, আমরা নিরুপায় মরিস। ঈশ্বরকে ডাকো যাতে কোনো জাহাজ আমাদের দেখতে পায়, নয়তো এই মহাসাগরের অতলে পৃথিবীর প্রাচীন দুর্ভেদ্য অন্ধকারেই তলিয়ে যাব আমরা। তারপর আর কতদিন কেটেছে ঠিক মনে নেই। ওই লাইফ বোটে সারা দিন প্রায় তন্দ্রাচ্ছন্নভাবেই কেটে যায় আমাদের। জলের এক টানা একঘেয়ে শব্দ, যেদিকে দু চোখ যায় নেশা ধরানো অনন্ত শূন্য। এভাবেই একদিন ঘুমিয়ে পড়েছিলাম না অজ্ঞান হয়ে গেছিলাম ঠিক জানি না, হঠাৎ শোঁ শোঁ শব্দে বয়ে চলা ভেজা বাতাসে চেতনা ফিরল। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। এ কি, আমরা কোথায় এসে পড়লাম? কোথায় সেই সুবিশাল জলরাশি? কোথায় সেই ঢেউ? কোথায় কি? এই কর্দমাক্ত বিস্তৃত জলাভূমিতে এলাম কিভাবে? আর আমাদের বোটটাই বা কোথায়? কোনো রকমে সেই ঘন কালো প্যাচপ্যাচে কাদা থেকে নিজেকে মুক্ত করে মরিসের নাম ধরে ডাকতে লাগলাম। বেশ কিছুটা পথ পেরিয়ে এসে হঠাৎ পেছন ফিরে দেখি এক জায়গায় আমাদের বোটের কিছুটা অংশ মাটি থেকে উঁচু হয়ে আছে, আর তার বাকিটা যেন ওই মায়াবী জলভূমি গিলে নিয়েছে। আর সেই বোটটা ঠিক পাশেই প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে মরিস। তাকে কোনো রকমে টেনে তুললাম। এই জলাভূমিতে পা ফেলাই যাচ্ছে না। জমি এতটাই নরম যে জোরে পা ফেললে মনে হচ্ছে তা আমাদের গ্রাস করে নেবে। জড়ানো গলায় মরিস জিজ্ঞাসা করল, আমরা কোথায়? এটা জল। আর জল। সেই দিগন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগর যেন কোনো এক অদ্ভুত জাদু বলে অদৃশ্য হয়ে গেছে।
আমি ভালো করে চারিদিকে চোখ বোলাতে লাগলাম, কিন্তু না, যত দূর অবধি চোখ যায় শুধুই বিস্তীর্ণ কাদা ভূমি। জায়গাটার সাথে একটু ধাতস্থ হতেই নাকে এসে লাগলো বিভৎস পচা একটা দুর্গন্ধ। গন্ধটা যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকেই আসছে তা নয়, এই জনপ্রাণীহীন প্রান্তর জুড়ে একটা আবছা মিহি কুয়াশার মতো যেন জড়িয়ে রয়েছে এই বিকট গন্ধটা। এটাই যেন এখানে স্বাভাবিক। আমি নাকে কাপড় চাপা দিয়ে একটু এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই বুঝলাম সেই দুর্গন্ধের রহস্য। ওই বিশাল কাদা ভূমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবের পচা গলা মৃতদেহ। পেটে একটাও খাদ্যের দানা পড়েনি দীর্ঘদিন। তার ওপর সেই ভয়ঙ্কর পচা গন্ধে আমার গা গুলিয়ে উঠল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। পায়ে পায়ে এগিয়ে এসে বসলাম মরিসের পাশে। ওর মুখেও হতাশা আর অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট। সে দূরে আঙুল দেখিয়ে কিছু একটা নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম নরম জলাভূমিতে গেঁথে রয়েছে আমাদেরই আনা একটা জলের বোতল। টেনে হিঁচড়ে সেটা গিয়ে তুলে নিয়ে আসলাম। এরকম অপার্থিব স্থান, সেখানের দম বন্ধ করা দুর্গন্ধযুক্ত বাতাস আর হাড় হিম করা নিস্তব্ধতা ধীরে ধীরে আমাদের দুজনের মনেই ভয়ের সঞ্চার করতে লাগলো। আরে ভগবান, আমরা কোথায় এসে পড়লাম? আচ্ছা ফিল, এরমটা কি হতে পারে না যে সমুদ্রের নিচের কোনো বিশাল ভূমিকম্পের ফলে মহাসাগরের নিচ থেকে এই গভীর সমুদ্রপৃষ্ঠ এত উপরে উঠে এসছে? হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু প্রশান্ত মহাসাগরের ঢেউ কি পাওয়া যেত না তাহলে? এই জায়গা যেন পৃথিবী থেকেই আলাদা। একটা ঢোক গিলে মরিস বলল, তুমি সূর্যটা লক্ষ্য করেছো কি? কি অসম্ভব তেজ, আর আকাশটাও যেন কেমন ঘোলাটে। চারদিকে কোনো মেঘও তো নেই। সূর্যের ওই অসহনীয় তাপ থেকে বাঁচতে আমরা বোটের যে অংশটা মাটি থেকে উপরে উঠেছিল তার আড়ালে আশ্রয় নিলাম। আস্তে আস্তে দিনের আলো ফুরিয়ে এলো। লাল থালার মতো সূর্য দূরের দিগন্তের আড়ালে বিলীন হয়ে গেল। রাত্রি নামলে আমরা লক্ষ্য করলাম যে কাদাভূমির মাটি কিছুটা হলেও শুকনো হয়েছে। আরও কিছুটা শুকালে হয়তো এর উপর দিয়ে পায়ে হেঁটে যাওয়া যাবে। এই সব ভাবতে ভাবতেই ধীরে ধীরে তলিয়ে গেলাম ঘুমের অতলে। দ্বিতীয় দিন আমরা দুজনেই অনেকটা সময় ঘুমিয়ে কাটালাম। আমাদের সঙ্গে আনা কিছু খাবার দাবার আশেপাশে খুঁজে পাওয়া গেল। খুব পরিমিত পরিমাণে সেগুলো খেয়ে আমরা গোটা দিনটাই প্রায় বিশ্রাম নিলাম। তৃতীয় দিন দেখলাম যে কাদাভূমির মাটি এখন বেশ ভালোই শুকনো। এখন তার উপর দিয়ে অনায়াসে হেঁটে যাওয়া যাবে। বোটের ভিতর থেকে উদ্ধার করা কিছুটা খাবার আর খান্দুই জলের বোতল সাথে নিয়ে আমি আর মরিস রওনা দিলাম অদৃশ্য হয়ে যাওয়া প্রশান্ত মহাসাগর খুঁজে বের করার উদ্দেশ্যে। ওই দিন আমরা অনেকটা পথ অতিক্রম করলাম। মাঝে মাঝে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে বসি। তারপর আবার কিছুক্ষণ পর উঠে বসে হাঁটা দিই নাক বরাবর।
আস্তে আস্তে আবার দিনের আলো ফুরিয়ে এলো। আঁধার নামলে সঙ্গে আনা খাওয়ার থেকে সামান্য খেয়ে ওই কাদামাটিতেই শুয়ে পড়লাম। সামান্য বিশ্রাম নিয়ে পরদিন সকালে আমরা আবার হাঁটা দিলাম অজানার উদ্দেশ্যে। এইভাবে চলতে চলতে চতুর্থ দিন কিছুটা পথ হেঁটে মরিস দেখালো দূরে একটা টিলার মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমরা আমাদের চলার গতি বাড়ালাম, কিন্তু দূর থেকে টিলাটা দেখে যতটা কাছে মনে হচ্ছিল আদবে তা নয়। সারাদিন এক টানা হেঁটেও আমরা সেই টিলা অবধি পৌঁছাতে পারলাম না। অগত্যা রাত্রি ঘনিয়ে এলে থামতে হলো। আমাদের কাছে তাঁবু নেই। এই বিশাল প্রাণহীন প্রান্তরে খোলা আকাশের নিচে গুটিসুটি হয়ে শুয়ে থাকা ছাড়া আর গতি নেই। পঞ্চম দিন সন্ধ্যা নামার কিছুটা আগেই আমরা গিয়ে পৌঁছালাম সেই টিলার পাদদেশে। দূর থেকে টিলাটা দেখে বিশেষ উঁচু বলে মনে হয়নি আমার, কিন্তু কাছে পৌঁছে দেখলাম তা নয়, সেটা বিশাল উঁচু। বলা যায় একটা ছোটোখাটো পাহাড়ের সমান। সূর্যের প্রচণ্ড তাপে সারা দিন পথ চলার পর ওই পাহাড়ে ওঠার মতো শক্তি দুজনের কারোরই আর ছিল না। তাই আমরা ঠিক করলাম এই পাহাড়ের পাদদেশেই আজ রাত্রিটা কাটাবো। চোখ মুছতেই যেন তলিয়ে গেলাম কোনো এক ভয়াল নিস্তব্ধ জগতে। ঘুমের মধ্যে ভেসে উঠল মরিসের মুখটা। সে ঘুম থেকে ডেকে তুলতে চাইছে আমায়। ভালো করে তাকাতেই দেখলাম মরিসের মুখটা যেন আর মানুষের মতো নেই। মনে হলো এই বিস্তীর্ণ প্রান্তরে পড়ে থাকা কোনো এক মৃত সামুদ্রিক মাছ হাঁ করে আমাকে গিলতে আসছে। চিৎকার করে উঠে বসলাম আমি। সারা গা ঘামে ভিজে গেছে। আমার চিৎকারে মরিসও উঠে বসেছে। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি দেখে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ফিল, কি হয়েছে? আমি উত্তর দিলাম না। আমার শ্বাস প্রশ্বাস তখনও স্বাভাবিক হয়নি। কিছুক্ষণ পর আতঙ্ক কাটিয়ে মাথার উপরে ভেসে থাকা এক ফালি চাঁদের দিকে তাকালাম। চাঁদের আলো আজকে যথেষ্ট উজ্জ্বল এবং সেই আলোয় দূরের ওই পাহাড়টা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মরিসকে বললাম, আচ্ছা পাহাড়টা এই রাতের বেলায় খুঁজে দেখলে হয় না? এখন তো রোদের তাপ নেই, তাছাড়া আমাদের ক্লান্তিও অনেকটা কেটে গেছে। মরিস প্রথমটা একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত রাজি হলো। আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠতে লাগলাম। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আমরা এসে পৌঁছালাম পাহাড়ের চূড়ায়। আমাদের অনুমান কিন্তু সঠিক ছিল। পাহাড়ের ওপ্রান্তের ঢাল নেমে গিয়ে সৃষ্টি করেছে এক বিশাল উপত্যকা। কিন্তু যখন আমরা সেই উপত্যকার দিকে তাকালাম, আমাদের হতাশা এবং ভয় আরও বেড়ে গেল। নিশ্চিদ্র কালো ওই উপত্যকার দিকে তাকিয়ে মনে হতে লাগলো যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি আমরা। এক আদিম অন্ধকার যেন গ্রাস করেছে সেই গোটা উপত্যকা। আমরা অপেক্ষা করতে লাগলাম চাঁদের আলো আরও ভালোভাবে সেই এলাকায় পড়ার জন্য।
আরও বেশ কিছুক্ষণ পর যখন চাঁদ মাঝ আকাশে উঠল, তখন তার রূপালি আলোয় একটু একটু করে পরিষ্কার হতে থাকলো উপত্যকার কাঠামো। চাঁদের আলোয় আমরা পরিষ্কার দেখতে পেলাম বহু দূর বিস্তৃত পাহাড়ের সারি, আর পাহাড়ের খাঁজে খাঁজে বিরাট বিরাট নিচু গহ্বরের মতো উপত্যকা। আলো পড়ায় বুঝলাম যে পাহাড়ের অপর প্রান্ত যতটা খাড়াই বলে মনে করেছিলাম ঠিক ততটাও নয়। সাবধানে পা ফেলে আমরা নামতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। কোন অজানা অন্ধকারের দিকে আমরা নেমে চলেছি তা বুঝতে পারছি না। তখন শুধুমাত্র এই জায়গা থেকে কিভাবে মুক্তি পাব সেই ভাবনাই মাথায় ঘুরছে। আমরা প্রায় নিচে নেমে এসেছি, এমন সময় হঠাৎ আমার চোখে পড়ল বেশ কিছুটা দূরে দুটো পাহাড়ের মাঝে একটা গগনচুম্বী সাদা পাথর। আরও কিছুটা এগোতেই মাঝ আকাশের চাঁদের আলোয় যেটা স্পষ্ট দেখলাম সেটা বিশাল এক সাদা পাথরের স্তম্ভ। চাঁদের সাদা ফ্যাকাশে আলো সেটার উপর পড়ে ঠিকরে আসছে। স্তম্ভটা এতটাই অতিকায় যে তার সামনে নিজেদের আণবিক ক্ষুদ্র মনে হলো। আমরা পায়ে পায়ে এসে দাঁড়ালাম স্তম্ভটার পাদদেশে। এতক্ষণে বেশ কাছাকাছি পৌঁছে গেছি আমরা, আর তারপরেই আমাদের ভুল ভাঙল। দূর থেকে দেখে যেটাকে প্রকৃতির নিয়মে তৈরি হওয়া একটা স্তম্ভ বলে মনে হচ্ছিল, আদপে কিন্তু তা নয়। স্তম্ভের একেবারে নিচ থেকে শুরু করে প্রায় 30-40 ফুট অবধি বিভিন্ন ছবি ও চিহ্ন খোদাই করা। মরিস প্রায় চমকে উঠে বলল, ফিল, ভালো করে দেখো, আমরা এই বিশাল কাদাভূমিতে যে যে সামুদ্রিক জীবের মৃতদেহ দেখেছি তার প্রত্যেকটাই কিন্তু এখানে খোদাই করা। তাই তো দেখছি, কিন্তু ওই যে মাঝখানের চিহ্নটা, ওটা কি? দুপে প্রাণীটা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তার মাথাটা যেন অবিকল মাছের মতো। পিঠ আর কোমর থেকে বেরিয়ে এসেছে লম্বা লম্বা দুটো পাখনা। প্রাণীটা একটা বিশাল লম্বা বর্ষার আগায় একটা তিমি মাছের মতো দেখতে জিভকে গেঁথে উপরের দিকে তুলে রেখেছে বর্ষাটা। পাথর স্তম্ভের গায়ের ওই খোদাইয়ের কাজ দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমরা যে জায়গায় এসে পড়েছি সেটা মানব সভ্যতার হয়তো আরও অনেক আদিম কোনো এক স্থান। এখানকার বসবাসকারীরা হয়তো কালের সাথে বিলীন হয়ে গেছে ওই মহাসাগরের অতলে, যেখানে সভ্য মানুষ আজও পৌঁছাতে পারেনি। মরিস বলল, এই ছবিটা হয়তো এখানে বসবাসকারীদের কোনো দেবতা হবে। হ্যাঁ, শুধু দেবতা কেন, দৈত্যও হতে পারে। তবে এই ছবি আর চিহ্ন দেখে না একটা জিনিস মনে হচ্ছে, জানো, যে সভ্যতাই এগুলো বানিয়ে থাকুক না কেন তারা কিন্তু বেশ বুদ্ধিমান ছিল। পাথরের গায়ে খোদাই করা প্রতিটি প্রাণীর গড়ন এতটাই ভয়ঙ্কর এবং বিদঘুটে যে সেটা যে কোনো স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষকে বিচলিত করে তুলবে। মরিস হাত তুলে কিছু একটা দেখাতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই উপত্যকার নিঝুম নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল এক বিকট অমানুষিক আওয়াজ। আমরা চমকে উঠে কয়েক পা ছিটকে এলাম। মরিস ভারসাম্য হারিয়ে পড়ে গেল মাটিতে।
সেই মুহূর্তে দেখলাম পাথর স্তম্ভের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশালাকার দানবীয় প্রাণী, যার বর্ণনা ওই পাথরের খোদাইয়ের সাথে হুবহু মিলে যায়। আমাদের সমস্ত বুদ্ধি ততক্ষণে লোপ পেয়েছে। ওই ভয়াল প্রাণীটা এরপর পাখনার মতো তার দুই হাত দুদিকে প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে তার মুখ হাঁ করল, আর তারপর যে আওয়াজ তার মুখ থেকে বেরিয়ে আসলো তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। মনে হলো যেন আমার হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেদ করে বিস্ফারিত হয়ে যাবে। আমরা চিৎকার করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকলাম। সেই ভয়ঙ্কর অপার্থিব আওয়াজে সমস্ত উপত্যকা থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ আকাশের উজ্জ্বল চাঁদ কালো মেঘে ঢেকে গিয়ে সেই আদিম পৃথিবীর বুক চিরে ভয়ঙ্কর বজ্রপাত শুরু হলো। ওই প্রাণী যেন আদিম পৃথিবীর চিরগোপন রহস্যের অতীন্দ্র প্রহরী। আজ কোটি কোটি বছর পর আমরা এসে সেই আদিম সত্তাকে আবার জাগিয়ে তুলেছি। আমরা তারপর কতক্ষণ দৌড়েছি মনে নেই, তবে আমাদের নৌকা অবধি পৌঁছানোর আগেই আমি ভারসাম্য হারিয়ে নরম মাটিতে ছিটকে পড়ি। তন্দ্রাচ্ছন্ন হয়ে রয়েছি যেন কয়েক শতাব্দী জুড়ে। আমি কোথায় তা আমি জানি না, কিন্তু আমি যেখানে শুয়ে তার চারপাশে একটা নিশ্চিদ্র অন্ধকার। দূরে কোথাও একটা চাপা আওয়াজ হচ্ছে, আমি সেটা অনুভব করছি, কিন্তু চোখের পাতা খুলতে পারছি না। আস্তে আস্তে যেন আমার শরীরের নিচের মাটি নরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি তলিয়ে যাব কোনো অতল খাদের গহ্বরে। আমি পাশ ফিরে শোয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। যেন কিছু একটা আমার শরীরের কাঠামোটাকে আঁকড়ে ধরে রেখেছে মাটির সাথে। সেই নরম মাটি আমাকে চোরাবালির মতো গ্রাস করছে ধীরে ধীরে। আমি প্রাণপণে চেষ্টা করছি এই নাগপাশ থেকে নিজেকে মুক্ত করার, কিন্তু ব্যর্থ হচ্ছি। দূরের সেই আওয়াজটা যেন আর দূরে নেই, ভীষণ কাছে একটা বিভৎস গর্জনের সাথে সাথে আমার হুঁশ ফিরল, কিন্তু ততক্ষণে আবার সব অন্ধকার। আমার জ্ঞান ফেরে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে। মরিস কোথায়? আমার প্রশ্নের উত্তরে ডাক্তার বললেন, যে খালাসিরা আপনাকে এখানে ভর্তি করে গেছিল তারা আপনাকে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করার সময় আপনার একটু হলেও জ্ঞান ছিল এবং অস্ফুটে আপনি কারোর নাম উচ্চারণ করছিলেন, কিন্তু ওই খালাসিরা আর কাউকে দেখতে পায়নি। এরপর কেটে গেছে 3 বছর, কিন্তু আমি স্বাভাবিক হতে পারিনি এখনো। মাঝে মাঝে নিজের মনেই বিড়বিড় করি, বুঝতে পারি যে অসংলগ্ন কথা বলছি। নিজেকে থামাবার চেষ্টা করি, কিন্তু পারি না। রাস্তায় বেরোলে আজকাল লোকে আমার দিকে আঙুল তুলে হাসে। আমি জানি আমায় আড়ালে সবাই পাগল বলে, তাই শহরের বাড়ি বিক্রি করে দিয়ে আমি এই প্রান্তিক এলাকায় একটা পরিত্যক্ত দুর্গ কিনে বসবাস করছি। আমার কাছে কি বা দিন আর কি বা রাত।
মাঝে মাঝেই অবচেতনে শুনতে পাই মরিসের গলার আওয়াজ। আমরা আমরা কোথায়? আর চোখের সামনে ভেসে ওঠে ফেলে আসা সেই অজানা প্রাচীন জগতের ভয়াল প্রাণীর মুখ। শুনছিলে H.P. লাভক্রাফটের গল্প অবলম্বনে মৃত্যু উপত্যকার বিভীষিকা। গল্পটা ভালো লাগলে এই রকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই গল্পটা যতটা সম্ভব শেয়ার করো। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে তোমাকে জানাই শুভরাত্রি। ভালো থেকো। না, আজকে একটু অন্যরকম হোক। স্টে ওয়েল, স্টে লাভক্রাফটেড।